মির্জা সেন মুগ্ধ। পর্ব 25। জান্নাতুল ফেরদৌস মিথিলা। বজ্রঘাতে তীব্র শব্দে কাঁপন ধরছে গায়ে। বিদ্যুৎ ঝলকানির মৃদু আলোতে ঝাপসা দেখাচ্ছে সবকিছু। সপ্তদর্শীর কাজল দেখি চোখ দুটোতে ভর জমিয়েছে এক রাস শক্তবকতা। সম্পূর্ণ বদন জুড়ে রয়ে যাচ্ছে মৃদু ঝঙ্কার। পা দুটো নীল হয়ে যাচ্ছে ক্রমশ। বরফের পুরুত্বে দেবে যাচ্ছে সপ্তদর্শীর অর্ধেকটা কোমর। সম্মুখে মাথা নুইয়ে বসে আছে যুবক, বোধহয় নজর লুকাচ্ছে। বরাবরের ঠোঁটে ঠোঁট চেপে বসে আছে মেকি ভাব নিয়ে। সপ্তদর্শী মসৃণ ললাটে ভাঁজ পড়েছে স্পষ্ট। এক দৃষ্টিতে যুবকের পানে তাকিয়ে থেকে সন্ধিহান গলায় শুধালো, আপনি কি সত্যিই সিদ্ধার্থ? তার এক নজর উঠায় যুবক। চোখাচোখি হলো সপ্তদর্শীর কাজল দেখি চোখ দুটোর সাথে। আশ্চর্য সুনয়না দৃষ্টি ঝুঁকালো না মোটেও। কপালে বক্ররেখার ছাপ ফুটিয়ে সন্দিগ্ন গলায় ফের আওড়ায়, উত্তর দিন। যুবক যোগ গিলল সামান্য, তড়িঘড়ি করে ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কপালে ভাঁজ গাঢ় হলো সপ্তদর্শীর। দৃষ্টি হলো তীক্ষ্ণ। বিদ্যুৎ চমকানোর মৃদু আলো যুবকের মুখায়ব প্রখর করতে লাগলো যেমন, পরখ করতে লাগলো কেমন। যুবকের মুখটা বড্ড লম্বা, আগের তুলনায় হুট করে অত লালচে হলো কিভাবে? তার ডান গাল হতে ঠোঁটের ভাঁজ অবধি বেশ গভীর একখানা ক্ষত। ক্ষতের গায়ে সেলাইগুলো বড্ড স্পষ্ট। বোধহয় কদিন আগে সেলাই করিয়েছে ক্ষত জায়গাটা। মাহির চোখে মুখে স্পষ্ট হতভম্বতার ছাপ। সিটের মুখে তো তেমন কোনো দাগ ছিল না। তার স্পষ্ট মনে আছে প্রথম যেদিন সিটের সাথে দেখা হয়েছিল তখন সিটকে দেখতে এতটাও কালো মনে হয়নি। তারপরও অমন বিদঘুটে আকারের ঠোঁটকাটা। মাহির ভয় লাগছে এবার। সপ্তদর্শী নিজের পা দুটো ক্রমান্বয়ে গুটিয়ে নিচ্ছে। যুবক কিছু আওয়াজ করতে পেল কি না কে জানে। সে তৎক্ষণাৎ হাত উঁচিয়ে মাথার উপর হুডিটা ফেলে দিয়ে ঢেকে দিল নিজের মুখ। ভয়ার্ত মাহির পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধিমি স্বরে আশ্বস্ত করল, ভয় পেও না সানবার্ড, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তাড়াতাড়ি ওঠো। এতক্ষণে ওরা নিশ্চয়ই তোমার পালানোর খবর পেয়ে গেছে। ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। তাই বলছি প্লিজ ওঠো। আরেকটু এগুলেই রোড সানবার্ড। একবার যে কোনো একটা ট্র্যাকে উঠতে পারলেই তুমি এই নরক থেকে মুক্ত। বোকা মাহির মুখখানা বড্ড দ্বিধাগ্রস্ত। কপালে চিন্তার ভাঁজ, অথচ চোখে পালানোর অসহায়ত্ব। যুবকের নিখাদ দৃষ্টি পঙ্খানুপঙ্খানুভাবে পরখ করে যাচ্ছে সব কিছু। মাহি নিজ দোলাচলে মগ্ন থেকে আচমকা বলে উঠল, আপনি তো ওই রাক্ষসের লোক, তাহলে আমায় কেন সাহায্য করছেন? আপনিও তো দিন শেষে মেইটেনের মতো বিশ্বাসঘাতকতা করবেন তা না, তার কি নিশ্চয়তা আছে? সপ্তদর্শীর ছোট্ট মস্তিষ্ক তীক্ষ্ণ প্রশ্নে আলতো হাসল যুবক। রয়ে শুয়ে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো রকম। এক হাতে ফের মাহির পানে বাড়িয়ে দিয়ে বলল, একটা বার সাহস করে হাতটা ধরে রাখো সানবার্ড, কথা দিচ্ছি এ দেহে প্রাণ থাকতে তোমার বাড়িয়ে দেওয়া হাতখানা মাঝপথে ছেড়ে দেবার মতো দুঃসাহস দেখাবো না। মাহি আশ্চর্য বনে তাকিয়ে আছে কেমন। লোকটা এত ভারী কেন? তিনি তো আগে এভাবে কথা বলতেন না। সবসময় হাসি ঠাট্টায় মেতে থাকতেন। কণ্ঠও ছিল বেশ ফুরফুরে। তবে আজ এমন অদ্ভুত লাগছে কেন তাকে? মাহি দ্বিধাদ্বন্দ্ব জর্জরিত সাহস করে যুবকের বাড়িয়ে রাখা হাতের দিকে নিজের কোমল হাতখানা একটু একটু করে বাড়িয়ে দেয় সে। যুবকের শক্তপোক্ত হাতের তালুতে হাত ঠেকিয়ে ঠেকাতে যাবে অমনি সপ্তদর্শী চোখের সামনে ভেসে উঠল মুগ্ধ নামক রাগী পুরুষটার হিংস্র মুখখানা। যেন সে আগুন চোখে তাকিয়ে আছে তার দিকে। তৎক্ষণাৎ তার ভরকায় মাহি। বুকটা কেমন কেঁপে উঠল আচমকা। বেচারির মনের মধ্যে একরাশ ভয় নিয়ে নিজের বাড়িয়ে দেওয়া হাতটা কেমন তড়িঘড়ি করে গুটিয়ে নিল। বুকের কাছে দুহাত চেপে ধরে আনমনে বিড়বিড় করলো, কাকে দেখছি আমি? ওই রাক্ষসের মুখটা এভাবে যখন তখন চোখের সামনে ভেসে উঠছে কেন?
আমি তো পালিয়ে এসেছি তার প্যালেস থেকে, তারপরেও কেন দেখছি তাকে? ভ্রুকুটি গুটিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সপ্তদর্শীর পানে। মেয়েটা আনমনে বিড়বিড় করে বলা কথাগুলো মোটেও কানে যাচ্ছে না তার। সে কেমন কপাল গুটিয়ে শঙ্কিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি বলছো সানবার্ড? তক্ষুনি হকচকিয়ে ওঠে মাহি। সদ্বিদ ফিরে পেয়ে এদিক ওদিক তাকায় এলোমেলো দৃষ্টিতে। প্রসঙ্গ এড়াতে খানিক ঢোক গিলে বলে ওঠে, আর কতটুকু দৌড়াতে হবে? অলক্ষ্যে স্মৃমিত হাসল যুবক। তড়িঘড়ি করে সপ্তদর্শীর পথ হতে দুকদম সরে দাঁড়িয়ে বলে, আর একটু দৌড়াতে পারবে তো? ওপর নিচ মাথা নাড়ায় মাহি। অতঃপর নতুন উদ্যমে অজ্ঞত যুবকের সাথে পায়ে পা মিলিয়ে ছুট লাগায় অজানার পথে। দৌড়তে দৌড়তে ক্লান্ত মাহি। পা দুটো বোধহয় আর চলছে না। সপ্তদর্শী হাঁপাচ্ছে ভীষণ। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে রীতিমতো। পায়ের গতিরোধ হচ্ছে বারংবার। পাশ থেকে যুবকের বড্ড বিচলিত হলো বুঝি। তড়ি করে করে এগিয়ে এসে একরাশ অস্থিরতায় সপ্তদর্শী হাতের কোনোই আগলে ধরতে চাইলেই তৎক্ষণাৎ হাত জাকিয়ে সরিয়ে নেয় মাহি। হাঁপাতে হাঁপাতে শুকনো ঢোক গিলে আদস্বরে বলল, ছোবেন না আমায়। যুবক থামল। অসহায় চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। মাহির কষ্ট হচ্ছে খুব, তাই স্পষ্ট। মেয়েটা কেমন পা দুটো দু হাতে পেট চেপে ধরে কুণ্ঠে যাচ্ছে রীতিমতো। যুবক তক্ষুনি ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে। অদূর থেকে ভেসে আসছে লিওন আলোর ঝলকানি। তার মানে রাস্তা আর বেশি দূরে নেই। যুবক সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। মাহির উদ্দেশ্যে যেই না কিছু বলবে অমনি তার দৃষ্টি গিয়ে থমকায় অদূরে ঘন জঙ্গলের দিকে। বেশ কিছু টর্চ লাইটের আলো ধেয়ে আসছে এইদিকেই। যুবক অস্থির এ পর্যায়ে তড়িঘড়ি করে মাহির নিকট এগিয়ে এসে চাপাসরে বলে, ওরা চলে এসেছে, তাড়াতাড়ি চলো। হকচকায় মাহি তড়িৎ ঘাড় বাঁকিয়ে পেছনের তাকায়। টর্চ লাইটের আলো ধেয়ে আসছে দেখে মুহূর্তেই নিঃশ্বাস আটকে গেল সপ্তদর্শীর। মেয়েটা কেমন হড়বড়িয়ে পা মারালো সম্মুখে। পেছন থেকে যুবকও ছুটল। অত বড় পথটা দুজনে অতিক্রম করলো মাত্র মিনিট পাঁচেকে। অবশেষে দুজন দেখা পেল কংক্রিটের দুর্গম রাস্তাখানার। প্রায় বেশ কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে 6টি ট্রাক। বাদবাকি 5টা ট্রাকের হেডলাইট বন্ধ থাকলেও একটি হেডলাইটের এখনও চলছে। আশেপাশে ড্রাইভারদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। যুবক সুযোগ বুঝে তখনই মাহিকে টেনে নিয়ে গেল রাস্তার ধারের বড় পাইন গাছের আড়ালে। মাহি ভরকায়, কপাল কুঁচকে যুবকের তামাটে মুখখানায় তাকায় শক্ত চোখে। যুবক সেসবে তোয়াক্কা করল না মোটেও। ভীষণ অস্থিরতায় ট্রাউজারের পকেট হাতড়ে বেশ কিছু রুবল রাশিয়ান মুদ্রা বের করে এনে জোরপূর্বক ধরিয়ে দিল মাহির হাতে। মাহি হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল শুধু। মনের মধ্যে কত প্রশ্ন তার, অথচ বলবার জো নেই। যুবক তখন আর এক পকেট থেকে একখানা সেলফোন বের করে এনে মাহিকে দিয়ে বলল, এখানে বেশ কিছু রুবল আছে, এগুলো তোমার কাছে রাখো, তোমার কাজে লাগবে। আর এই যে ফোনটা দিলাম, এটাতে ট্র্যাকিং সিস্টেম অন করা আছে। তুমি যেখানেই থাকবে আমি ঠিক চলে আসবো তোমার কাছে। তুমি একদম ঘাবড়াবে না সানবার্ড। হতবাক মাহি, চোখ মুখ স্পষ্ট অবাকের ছায়া। সে কেমন ধরে আসা কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি আসবেন না আমার সাথে? আমি একা কোথায় যাব? চোখ দুটো চিকচিক করে ওঠে যুবকের। ঘাড় বারবার এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে শত্রুদের আগমন। সপ্তদর্শীর এহেন কথায় মনটা তার চিৎকার দিয়ে বলছে, আমিও যেতে চাই তোমার সাথে সানবার্ড, তবে আমি অসহায়, এখনও অনেক কাজ বাকি। মনে মনে এরূপ বাক্য আওড়ালেও যুবকের ঠোঁটের আগায় ফুটল বিপরীত বাক্য। মোটা কণ্ঠে আওড়ালো, ইউ নিউ টু বি স্ট্রং সানবার্ড। আমি তোমার ট্রাকে তুলে দিব। এই ট্রাক গিয়ে থামবে মস্কোর সোদাভদ মার্কেটে। তুমি ট্রাক থেকে নেমেই আমায় কল করবে, ওকে? ডায়াল লিস্টের প্রথম নাম্বারটাই আমার। আর হ্যাঁ, মোটেও অপরিচিত কারোর সাথে কথা বলবে না, কেমন? আমি অতি শীঘ্রই তোমার পাসপোর্ট নিয়ে ফিরব। থামল যুবক। এক মুহূর্তের সপ্তদর্শীর পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ফের আওড়ায়, আমি জানি তুমি পারবে সানবার্ড। মায়ের প্রতিক্রিয়া শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কেবল। হাত দুটিতে মুঠোবন্দি সেলফোন আর রাশিয়ান মুদ্রা। দুরু দুরু করে কাঁপছে বুক। যুবক এবারেও নিজ উদ্যোগে টেনে নিয়ে মাহির বা হাতের কবজি
চারিদিকে সতর্ক দৃষ্টি আওড়ে গুটি গুটি পায়ে এগোয় রাস্তার পাশের দাঁড়িয়ে থাকা শেষ ট্রাকের দিকে। যুবক সময় নিয়ে এগিয়ে এসে দাঁড়ালো ট্রাক ড্রাইভারের দরজার কাছে। হাত উঁচিয়ে ট্রাকের গায়ে দুবার টোকা বসাতেই পেছন থেকে খুলে গেল ট্রাকের দরজা। যুবক তৎক্ষণাৎ মাহিকে টেনে নিয়ে ছুটল সেদিকে। আশেপাশে একবার ভালো মতো পরখ করে মাহির হাত ধরে তাকে উঠিয়ে দিল ট্রাকে। অতঃপর ফিসফিসিয়ে বলল, চুপ করে বসে থাকবে সানবার্ড, কোনো শব্দ নয়, ওকে? মাহি মাথা নাড়ায় নীরবে। মেয়েটা কেমন জলসরো ভাব নিয়ে বসে আছে এক কোণে, বোধহয় ভয় পাচ্ছে শব্দদর্শী। যুবক ফোঁস করে নিঃশ্বাস ফেলল খানিকটা। কাতর চোখে মাহির ছোট্ট মুখের আদলের দিকে তাকিয়ে থেকে বলল, নিজের খেয়াল রেখো সানবার্ড। মাহি শুনল নীরবে, চুপচাপ গা গুটিয়ে বসে রইল কেমন। যুবক আর এক মুহূর্ত দেরি না করে ট্রাকের দরজাটা লাগিয়ে দিল আলগোছে। অতঃপর ফের ড্রাইভারের দরজার কাছে গিয়ে দুটো টোকা বসাতেই ট্রাকের ইঞ্জিনের স্টার্ট বসায় ড্রাইভারের মহোদয়। বন্ধ হেডলাইটের বাতি জ্বলে উঠল মুহূর্তেই। ট্রাকের বিশাল চারটে চাকা ঘুরতে লাগলো শুয়ে শুয়ে। যুবক সরে দাঁড়ায় পথ ছেড়ে। চাতক পাখির দৃষ্টিতে তাকিয়ে দেখল ট্রাকের চলে যাওয়ার দৃশ্য। যুবকের ডান হাতে আচমকা উঠে আসে তার হৃৎপিণ্ড বরাবর। আলতো করে ডলছে সেথায়। তার ভাব এমন, কেউ বুঝি তার হৃৎপিণ্ডটা খুলে নিয়ে যাচ্ছে। তার চেয়ে বড় ব্যাপারখানা হচ্ছে, তার চোখ দুটো কেমন চিকচিক করছে। সে কি আদৌ কাঁদছে কিনা কে জানে। যুবক ভীষণ কাতরতার সাথে হাঁটু গেড়ে বসল কংক্রিটের রাস্তায়। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু, বদনখানি কাঁদছে রীতিমতো। সে কেমন ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ায়, আমি সিদ্ধার্থ নই সানবার্ড, আমি সিদ্ধার্থ নই। ঝড়ের বেগে ছুটছে রোলস রয়েস। ড্রাইভিং সিটে বসে থাকায় ড্রাইভিং মহাশয় বজ্র আতঙ্কিত। ব্যাকসিট হতে বরাবরের ন্যায় তারা দেখাচ্ছে হিসাম। বেচারা ড্রাইভারকে ব্যাপক গালমন্দ করে বলে যাচ্ছে, গো ফাস্টার অ্যাস হোল। ড্রাইভার তিতি বিরক্ত। মনটা তার চিৎকার দিয়ে মুনিবের মুখের ওপর বলে দিতে চাইছে, এই বেটা, পারলে নিজে এসে চালান। তবে মনের কোণে উত্থাপিত হওয়া এহেন বিকট দুঃসাহসিকের কথাটুকু ঠোঁটের আগায় আসার আগেই গিলে নিলেন কোনো মতে। স্রেফ মাথা কাত করে বললেন, জি চালাচ্ছি। ব্যাকসিটে গায়ে এলিয়ে বসলেন হিসাম। আধপুরো দুর্বল বদলখানি বড্ড অস্থির তার। ফর্সা গায়ে কাপড়ের ছিটেফোঁটাও নেই। কোমরে পেঁচিয়ে রাখা একখানা মখমলের তোয়ালে মাত্র। লোসম মুখটাতে ঘামের তীব্র উপস্থিতি জানান দিচ্ছে। মহাশয় বুঝি অতি আতঙ্কিত। ঝড়ের বেগে গাড়িটি ছুটছে ইস্তাম্বুলের ব্যস্ত মহাসড়কে। কিছুক্ষণ পরই তা ঢুকবে মহন্তী টানেলে। হিসাম খানিক স্থির রয়েছে এ পর্যায়ে। অস্থির দেহটা সিটের গায়ে আলতো করে ঠেকিয়েছে কোনো মতে। এরই মধ্যে গাড়ি প্রবেশ করল মহন্তী টানেলে। গোলাকার বড়সড় টানেলের ভেতর আজও বরাবরের ন্যায় রাতের উপস্থিতি। সিলিংয়ে জল করছে হলদেটে আলোয় লাইট। হিসাম স্বস্তির খানিক চোখ বুঝতেই ড্রাইভার হঠাৎ ব্রেক কষল গাড়িতে। এহেন হুটহাট ঘটনায় আকস্মিকতায় হকচকায় হিসাম। আধপুরো মহাশয় নিজের ভারী শরীরটা তাল সামলাতে না পেরে তক্ষুনি ঝুঁকে পড়লেন বেশ কিছুটা। ড্রাইভার তটস্থ গোল গোল চোখে তাকিয়ে আছে সম্মুখে। এদিক হিসাম ততক্ষণে নিজেকে সামলালেন কোনো মতে। কটমট করতে করতে ড্রাইভারের উদ্দেশ্যে কঠিন গলায় বললেন, মাদার ফাকার, ঠিকমতো গাড়ি চালাতে পারিস না? মাঝ রাস্তায় গাড়ি থামালি কেন? ড্রাইভার জবাব দিলেন না। তা ফিরলেন পেছনে। হিসাম বড্ড চটলেন এ পর্যায়ে। দাঁতে দাঁত চেপে ড্রাইভারের সিটের পেছন থেকে সরে আসতেই চুপছে গেলেন তিনি। গাড়ির কাজ ঘেঁষে মাত্র কয়েক হাত দূরত্বে পথ আটকে দাঁড় করিয়ে রাখা একখানা বাইক। একজন বলিষ্ঠ পুরুষ বসে আছে বাইকে, মাথায় কালো হেলমেট। এক হাতে ভর দিয়ে গায়ে এলিয়ে রেখেছেন কেমন। এক পা বাইকের কোলে উঠিয়ে রাখলেও আর এক পা জমিনে গড়াগড়ি খাচ্ছে। হিসাম থমকায়,
বিহব্বলের ন্যায় আওড়ায়, হু ইজ দিস বাস্টার? কথাটুকু জীবের আগা দিয়ে বেরিয়েছে মাত্র, আর অমনি হিসামের হৃদয় থমকে এলো। সম্মুখে চেয়ে থেকে একসঙ্গে বেশ কিছু ব্ল্যাক মার্সিডিজ ব্র্যান্ডস ধেয়ে এসে সারিবদ্ধ দাঁড়ালো বাইকারের একদম পেছনে, যেন তারা অনুগত করছে সামনের মানুষটার। হিসাম ভয়ে ভয়ে শুকনো ঢোক গিললেও বার কয়েক, কাপা স্বরে কাপা কাপা হাতে ড্রাইভারের কাঁধে ছুঁয়ে চারপাশে চাপা স্বরে বলল, গাড়ি পেছনে নে। ড্রাইভার কাপা ঠোক গিলছেন, কাপা কাপা বদনে তক্ষুনি পাশের দরজা খুলে বেরিয়ে গেলেন গাড়ি থেকে। এদিকে হিসাম পড়লেন মহাদোটানায়। ড্রাইভার বিশ্বাসঘাতক যে সুযোগ পেয়ে ছুটে পালালো, তাকে ছেড়ে হিসাম কোনোরূপ কাল বিলম্ব না করে তক্ষুনি হড়বড়িয়ে ব্যাকসিট থেকে চলে এলো ফ্রন্ট সিটে। সামনের তোয়ালেটা কোনো রকম খুলতে খুলতে বাঁচল তার। বেচারা এক হাতে গাড়ির সবগুলো দরজা লক করলেন ভালো মতো। তারপর স্টিয়ারিংয়ে হাতে টান বসাতেই যেই না গাড়ি পেছনে নেবে, অমনি পেছন থেকে কর্কশ শব্দে বেজে উঠল অগণিত গাড়ির হর্ন। হিসাম ভরকালেন। তাড়াতাড়ি করে ব্রেক কষে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখলেন পেছনেও পথ আটকে দাঁড়িয়ে আছে বেশ কিছু গাড়ি। ভয়ে প্রাণ কোনো রকম প্রাণ বেরোনোর জোগাড় বেচারা হিসামের। কোনোরূপ উপায়ন্ত না পেয়ে তখনই চুপটি করে বসে রইলেন নিজ গাড়িতে। গাড়িটা বুলেট প্রুফ, বাইরে থেকে হাজারটা বুলেট ছুড়লেও গায়ে একটুখানি আঁচড়ও লাগবে না তার। এ নিয়ে প্রশান্তির হাসি টানলেন হিসাম। ইচ্ছে করে ডান হাতের মিডল ফিঙ্গার দেখিয়ে উঁচিয়ে দেখালেন সবাইকে। এদিকে বাইকার মহোদয় ততক্ষণে নড়েচড়ে উঠলেন। বাইকের ওপর থেকে নেমে এসে দুহাত পকেটে গুজে দাম্ভিক কদম বাড়াতে লাগলেন হিসামের গাড়ির দিকে। হাঁটার মাঝপথে একবার ঘাড় বাঁকিয়ে তাকালেন তিনি, আর অমনি কোথা থেকে দুজন গার্ডস কেমন তড়িৎ বেগে ছুটে এলেন হিসামের গাড়ির সামনে। বুলেট প্রুফ গাড়িটার উইন্ডশিফটে বড় শক্তিশালী, অল্প আঘাতে থোড়াই ভাঙবে। গার্ড দুজন হাতে করে দুটো ব্যাগ নিয়ে এলেন। অতঃপর ব্যাগ থেকে 4টে সাকশন ডিভাইস এনে বসিয়ে দিলেন উইন্ডো সিন্ডের চারপাশে। ভেতরে বসে থাকা হিসাম হা করে দেখছে সব। কি করছে তারা? তাই হয়তো বোঝার চেষ্টায় মধ্য তিনি। উইন্ডো সিল্টের গায়ে বসেছে 4টে শক্তিশালী সাকশন ডিভাইস। গার্ড দুজন আধুনিক রিমোটের সাহায্যে মাত্র দুটো চাপ ফাটালেন কন্ট্রোলড বার্স্ট। মুহূর্তেই উইন্ডো সিটের আস্তরণে মৃদু ফাটল ধরল। এই কাণ্ডে ততস্থ হিসাম চক্ষু ছানা বড় করে তাকিয়ে আছে বাইরে। অদূর থেকে বলিষ্ঠ পুরুষ এগিয়ে আসছেন ক্রমাগত। তার দাম্ভিক কদম আচমকা থামল গাড়ির সম্মুখে এসে। কেউক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে যুবক বা হাতে বাড়িয়ে দিল। ঠিক তখনই কেউ একজন বিনম্র শ্রদ্ধায় মাথা নুইয়ে যুবকের হাত তুলে দেয় একখানা মোটা লৌহদণ্ড। যুবক বেশ আরামসে লৌহদণ্ডটা হাতে নিয়ে খানিকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আচমকা তা দিয়ে আঘাত করে বসল উইন্ডোজের গায়ে। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল উইন্ডো সিলের কাজ। চূর্ণ বিচূর্ণের ছিটে ফোঁটা গিয়ে আঘাত হানল হিসামের উদম গায়ে। চামড়া ভেদ করে কাচের টুকরো দেবে গেল বহু জায়গায়। হিসাম আর্তনাদ করে ওঠে। ডান চোখে ঢুকেছে এক টুকরো কাচ, গলগলিয়ে পড়ছে গাল বেয়ে। এদিকে যুবক এবার এক লাফে উঠে আসে বনেটের উপর, এক হাঁটুতে ঝুঁকে বসে। আচমকা ডান হাত বাড়িয়ে দিল হিসামের দিকে। গম্ভীর অথচ ক্রূর কণ্ঠে বলল, মাই মানি। হিসাম বাকরুদ্ধ, নিষ্পলক চোখে তাকিয়ে আছে সামনে। কেমন মস্তিষ্ক বড্ড ফাঁকা লাগছে এখন। সে খানিক সময় নিয়ে অস্পষ্ট স্বরে আওড়ালো, আপনি? হেলমেটের আড়ালে থাকা পিয়ার্সিং করা চোখ দুটো দাঁতের সঙ্গে পিষে হাসল যুবক। ডান হাতে আলতো করে হেলমেটটার গ্লাস তুলে নিজের বাদামি চোখ দুটো উন্মুক্ত করে শান্ত কণ্ঠে আওড়ালো, দ্য শ্যাডো মনস্টার। থমকায় হিসাম, চোখ দুটো
হৃদয়ের দুটো স্পন্দন বুঝি মিস হয়ে গেল ইতিমধ্যে। চোখ দুটো বেরিয়ে আসার জোগাড়। তার অষ্টপুটের ফাঁক বেড়েছে বহুগুণ। যুবকের ঈগল দৃষ্টির পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই মনে পড়ে গেল মানুষটার দিকে চোখ তুলে তাকাতে নেই, তাহলে মৃত্যু নিশ্চিত। হয়তো তৎক্ষণাৎ নজর ঝুঁকায় হিসাম। কাঁপতে কাঁপতে আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, ক্ষমা করুন আমায় মনস্তার। আমি জানতাম না এটা আপনি। আই ওয়ান্ট মাই মানি। গম্ভীর কণ্ঠটা কানে যেতেই শিরদাঁড়া সোজা হয়ে গেল হিসামের। বেচারা তড়িঘড়ি করে গাড়ির বোর্ডের পাশে থাকা গ্লাভস বক্স হাতড়ে একখানা চাবির গোছা বের করে এনে আলগোছে তুলে দেয় মনস্টারের হাতে। প্রাণ ভিক্ষা চেয়ে ফের কাতর কণ্ঠে শুধায়, সব নিয়ে যান মাস্টার, বাট প্লিজ ডোন্ট কিল মি। এহেন কথায় মনস্টার ওরফে মুগ্ধ আদৌ কানে তুলল কিনা কে জানে। সে উল্টো ডান হাতে বাড়িয়ে দিল পাশে। পর মুহূর্তে পাশ থেকে একজন গার্ড এগিয়ে এসে একখানা বিশাল শটগান তুলে দিল মনস্টারের হাতে। উরু ওপর শটগানের ব্যাস ঠেকিয়ে মনস্টার গানের নল ঠেকিয়েছে হিসামের দিকে। হিসামের ব্যর্থ কণ্ঠে বারবার অনুনয় করে যাচ্ছে ভীষণ। হাতজোড়া তাকে ক্ষমা করতে চাইছে কতবার, হাত জোর করে ক্ষমা চাইছে কতবার, অথচ সেদিকে থোড়াই পাত্তা দিচ্ছে মানুষটার। সে কেবল ক্রূর হেসে ঠান্ডা কণ্ঠে শোধালো, হ্যাপি জার্নি। তারপর তারপর ট্রিগার চাপতেই শটগানের নল দিয়ে অসংখ্য ছোট ছোট ধাতব দানা বেরিয়ে এলো ঝড়ের বেগে। মুহূর্তেই ঝাঁঝা করে গেল হিসামের বুক, দেহ লহুতে ভিজে গেল চারপাশ। শটগানের তীব্র আওয়াজে কান ধরে যাবার জোগাড় যেন। বাদবাকি গার্ডরা সব মাথা নুইয়ে রেখেছে। প্রত্যেকের চোখ মুখে অসম আতঙ্কের ছাপ স্পষ্ট। স্লাগের সবগুলো ধাতব দানা বেরোনোর পর থামল মুগ্ধ। আলগোছে উড়ুর উপর থেকে শটগানটা নামিয়ে রাখলো বনেটের উপর। তারপর আর এক লাফে বনেট থেকে নেমে দাঁড়ালো রাস্তায়। দুহাতের উপর তুলে ভীষণ আলসেমিতে আড়মোড়া ভাঙল যুবক। খাটা চারদিক খুঁড়িয়ে ফাটানো শব্দ করে এক হাতে লম্বা, এক হাতে মাথা থেকে হেলমেট খুলে ছুঁড়ে ফেললো রাস্তার এক পাশে। অতঃপর পকেট হাতড়ে একখানা মোটা সিগারেট বের করে এনে জ্বলন্ত শটগানের নলের সাথে একটা ঘর্ষণ বসাতেই জ্বলে উঠল তা। যুবক রোয়ে শোয়ে ঠোঁটের ফাঁকে গুজল সিগারেট। নাটকীয় ভঙ্গিতে গা দুলিয়ে পা বাড়ালো সামনে। ঠিক তখনই পেছন থেকে ছুটে এলো গার্ড মহোদয়। মাথা নুইয়ে মনস্তারের দিকে যেন বাড়িয়ে দিয়ে নিচু কণ্ঠে শুধালেন, মনস্তার, আপনার কল। থামলো মুগ্ধের পাঁজরা। তাকিয়ে এক দৃষ্টিতে তাকালো ফোনের দিকে। কিছুক্ষণ পর সময় নিয়ে হাতে নিল ফোনটা। কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে এলো এডউইনের ভার্ত কণ্ঠ, মনস্তার, শি ইজ মিসিং। চলবে। মেজা শান মুগ্ধ, পর্ব 26, জান্নাতুল ফেরদৌস, মিথিলা। মনস্তার, শি ইজ মিসিং কথাটুকু যেন বজ্রপাতের ন্যায় কানে শোনালো মুগ্ধের। মুহূর্তেই যুবকের মুখায়বের পরিবর্তন ঘটল। বাদামি চোখজোড়া নিমিষেই জ্বলে উঠল অদৃশ্য আগুনে। ঘন হৃদয়ের মাঝে স্পষ্ট দেখা মিলল গোটাকতক ভাঁজ। ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গেছে, কেমন দৃঢ় জালটা ব্লেডের ন্যায় তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ। যুবকের ধারালো দাঁতপাটি একে অপরের সাথে তীব্র ঘর্ষণে কটমট শব্দ তুলছে। ফোনের ওপাশ নিস্তব্ধ। মনস্তারের এহেন নীরবতা খুব একটা সুবিধের ঠেকল না এডউইনের নিকট। বেচারা ভয়ের ঢোক গিলে অপেক্ষায়িত এদিকে মনস্তার চোখ বুজে তাতে দাঁত চেপে যাচ্ছে। বা হাতের শক্ত তালু দ্বারা নিজের ঘাড়টা কেমন ডলতে ডলতে কটমটিয়ে বলে উঠল, প্যালেস ভর্তি গার্ডস থাকা সত্ত্বেও ওইটুকুনি একটা পুচকে বান্দির মেয়ে মিটিং হলো কিভাবে? শুকনো ফাঁকা ঢোক গিলল এডউইন, আর দৃষ্টে তাকালো অদূরে নুয়ে থাকা অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকা মিলার পানে। ফর্সা মুখটা মসৃণ, গাল দুটোয় 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। এডউইন কেউক্ষণ শক্ত মুখে তাকিয়ে রইল মেয়েটার দিকে।
এক সময় নিয়ে মুখ খুলতে অমনি ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক তীব্র গর্জন ধ্বনি। আশেপাশের সবগুলো শহর লকডাউন দিয়ে অ্যাডুইন, কল মি মাই সাইলেন্ট ওলস। পাতাল ঘুরে হোক কিংবা আকাশ চিরে, আমার ফেরার আগে ওই বান্দির মেয়েকে যেভাবেই হোক খুঁজে বের কর। রিমেম্বার, ওকে খুঁজে না পেলে সব কিছু ধ্বংস করে ফেলবো আমি। আই রিপিট, আগুন জ্বালিয়ে দেবো পুরো শহরে, তোদের সব কটাকে নিজ হাতে পিচ পিচ করে কাটবো। মাইন্ডেড ওয়ার তো ঢুকিল অ্যাডুইন। এহেন 0 সেকেন্ড সেলসিয়াস তাপমাত্রায় বড্ড ঘামছে তার কপাল, গলাটা খুসখুস করছে ভয়ে, চোখ মুখে সে কি আতঙ্কিত ভাবসাব। জনাব আলগোচে হাত ঢোকালেন পকেটে, তড়িঘড়ি করে রুমালটা বের করে এনে ক্ষমার্ত কপালখানা মুছলেন কোনো মতে। কাপা কাপা কণ্ঠে দুটো বাক্য আওড়াতেই যাবে অমনি ওপাশ থেকে খট করে কেটে গেল কল। অ্যাডুইন হতভম্ব হয়নি মোটেও, উল্টো আতঙ্কিত মুখায়বের ফোনের স্ক্রিনে কাঁপা কাঁপা আঙুলে চালানো বার কয়েক। অপরিচিত এক নম্বরে গোটা গোটা অক্ষরে ফেসে উঠল, মনস্টার ইজ কলিং ইউ, অল গেট রেডি। গম্ভীর মুখখানা কঠিন হয়ে যাচ্ছে মুগ্ধের। শক্ত হাতের তালুতে ভাটু কনভারসেশনে এক্সপেন্সিভ ফোনটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওপাশের কানের পাশে বেঁচে যাচ্ছে কেবল একটা কথাই, মনস্টার শি ইজ মিসিং। নাকের পাটা ফুলল মনস্টারের, চোখ মুখে লেপটে গেল অদূরে আগুন, অদৃশ্য আগুন। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব দক্ষিণী হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারল কংক্রিটের রাস্তায়। মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে অত দামি ফোনটা গেল। এতে অবশ্য বিন্দুমাত্র মাথা ব্যথা নেই শ্যাডো মনস্তারের। সে উল্টো শক্ত মুখে দুহাত কুঁজল প্যান্টের পকেটে। পিয়ার্সিং করার চোটটা কেমন কাঁপছে, কামড়ে ধরেছে উপচে পড়া রাগের তোড়ে। কলটা ঘাড়ের সবকটা রক ফুলে ফেপে একাকার। শক্ত চোয়ালে যুবক খানিক ঘাড় ঘোরালেন এদিক ওদিক। কটমট শব্দ তুলছে ঘাড়ের রগ, দাঁত কপাটির তীব্র ঘর্ষণে আওয়াজ পাওয়া যাচ্ছে বেশ। মুগ্ধ কেমন চিরবিরিয়ে আনমনে বিড়বিড় করল, ইউ ক্রসড ইয়োর লাইন বিচ, ইউ জাস্ট ক্রসড ইয়োর লাইন। অবশেষে নিজ হাতে নিজের কবর খুললি বান্দির মেয়ে, নাও বি প্রিপেয়ার্ড ফর মি বলেই ক্রুর হাসল মুগ্ধ। পরক্ষণে গমগমে গলায় হুঙ্কার ছিল গার্ডদের উদ্দেশ্যে, গেট দ্য জেট রেডি। ব্যস্ত পায়ে প্যালেসের প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে গম্ভীর মুখ অ্যাডুইন। এগোচ্ছে প্যালেসের সদর দরজার দিকে। ডান পায়ে এয়ারপড গুজে রাখা তার, ডান কানে এয়ারপড গুজে রাখা তার। মুখ চলছে অনবরত, একের পর এক হুঙ্কার ছুড়ে যাচ্ছে যুবক, দাঁতে দাঁত খিচে আওড়াচ্ছে। এই নিয়ে ঠিক 7 বার সম্পূর্ণ প্যালেস থেকে শুরু করে জঙ্গল অবধি তল্লাশি চালানো শেষ, তবুও মেয়েটার খোঁজ পেলি না কেউ। সে কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? পেছন পেছন হাঁটছে সশস্ত্র গার্ডদের দলবল। ব্যস্ত অ্যাডুইন এহেন হুঙ্কারে ততস্থ সব, প্রতিউত্তর করবার তেমন একটা সুযোগ পাচ্ছে না কেউ। এদিকে উত্তরের অপেক্ষায় অ্যাডুইন ফের গর্জে উঠল, মুখে জিভ নেই তোদের বাস্টার্ড, নাকি বুলেট খেলে তারপর মুখ দিয়ে কথা বেরোবে কোনটা? শুকনো ঢোক গিলল সবাই। মাঝ থেকে একজন মনে মনে ভীষণ খুশি সাহস জুগিয়ে আধো আধো স্বরে বলল, অ্যাডুইন ট্রাস্ট মি, আশপাশের এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমরা খুঁজিনি। আমার মনে হচ্ছে অ্যাডুইন মেয়েটা। কথাটা জিভের ডগা দিয়ে বেরিয়েছে মাত্র, আর অমনি বেচারা গার্ডের চোয়াল বরাবর শক্ত হাতের থাবা বসালো অ্যাডুইন। এহেন ঘটনার আকস্মিকতায় ভরকায় গার্ড, হকচকিয়ে তাকায় অ্যাডুইনের মুখ পানে। অ্যাডুইন তাতে দাঁত চেপেছে কেমন, দাঁত কপাটির কটমট শব্দে বড্ড কানে বাজছে গার্ডের। চোয়ালের ব্যথায় কুঁচকে যাচ্ছে চোখ মুখ। এদিক অ্যাডুইনের হাতের চাপ ক্রমশ বেড়ে যাচ্ছে। গার্ডদের চোয়ালখানা শক্ত করে চেপে ধরে খানিকক্ষণ উঁচিয়ে তুলল মুখ, পরক্ষণে দাঁত কিরমির করে আওড়ালো, কল হার ম্যাডাম, ডোন্ট ইউ ডেয়ার টু অ্যাড্রেস হার মেয়েটা বলে এই গার্ডের চোয়ালটা এক ঝটকায় ছেড়ে দিল অ্যাডুইন। লম্বাটে চোয়ালখানার পেশিগুলো শক্ত করে ফুটিয়ে হাত গুজল পকেটে, ফের কঠিন গলায় আদেশ ছুড়ে বলল, গতকাল যে ট্রাকগুলো
বাজারে এসেছিল। গতকাল যে ট্রাকগুলো বাজার নিয়ে এসেছিল, আগামী 1 ঘন্টার মধ্যে সেই ট্রাকগুলোর ড্রাইভারদের আমার সামনে এনে হাজির করবি। ডু ইউ গেট দ্যাট? পরপর মাথা ঝাঁকায় সবাই। একযোগে গম্ভীর মুখে বলে ওঠে, কমান্ড এক্সপার্ট অ্যাডউইন। কমান্ড এক্সপেক্ট অ্যাডউইন। এহেন কথায় প্রত্যুত্তরে মৌন অ্যাডউইন ঠায় দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। এদিকে গার্ডরা সব একে একে অ্যাডউইনকে পাশ কাটিয়ে চলে গেল। প্রায় মিনিট 2 বাদেই অ্যাডউইন পা বাড়ায় উল্টো পথে। পায়ের গতি অপ্রতিরোধ রেখে বাঁ হাতের কবজি উল্টে দৃষ্টি ঠেকানো ঘড়ির পানে। আর মাত্র কয়েক মিনিট, তারপরেই আসবে তারা। সেই প্রথম সাইলেন্ট ওভার্স টিমের সাথে সরাসরি সাক্ষাৎ হতে যাচ্ছে অ্যাডউইনের। এ নিয়ে ভেতরে বড্ড অস্থিরতা যুবকের। মনস্টারের তত্ত্বাবধানে গড়া এই সিক্রেট টিম, ব্ল্যাক হেডস হ্যাকিং থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত এক্সপার্টরা। মনস্টারের ডান হাত হওয়া সত্ত্বেও দ্য সাইলেন্ট ওলভস টিমের সাথে দেখা করার সৌভাগ্য মেলেনি তার। মূলত মনস্টার নিজেই এই সৌভাগ্য দেয়নি কাউকে। তবে অ্যাডউইন আজ পাচ্ছে। বুকটা কাঁপছে তার। ঠোঁট দুটো শুকিয়ে যাওয়ার দরুন বারবার ভিজে জিভ ঠেলে বেরিয়ে যাচ্ছে কোনো মতে। পা দুটো বড্ড অস্থির অ্যাডউইনের। মস্তিষ্ক কেবল বাজছে, যেভাবেই হোক মুনবার্ডকে খুঁজতে হবে। ব্যস্ত পায়ে প্যালেসের ফ্রন্ট এরিয়ার রাজকীয় প্রথম স্ট্রিটে পা রাখল অ্যাডউইন। কপালে কুচকে একদৃষ্টিতে তাকিয়ে আছে হাতঘড়ির পানে। ডান হাতের আঙুলে গুনছে সময়। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্ট স্বরে আওড়াচ্ছে 10, 9, 8, 7। এলোমেলো ভঙ্গিতে প্রহর গুনছে অ্যাডউইন। অস্থিরতায় ঠোঁট কামড়ে যাচ্ছে বারবার। প্রহরের কাটা প্রায় শেষ পর্যায়ে এসে ঠেকতেই কোনো ঘরে পৌঁছলো প্রাইভেট বাসের ইঞ্জিনের শব্দ। তৎক্ষণাৎ চোখ তুলল অ্যাডউইন। প্যারাডাইসের কেচি গেট দিয়ে একে একে ঢুকছে 6টি কালোরাঙা বাস। বাসের সে কি দুর্বার গতি! অ্যাডউইন চটজলদি সিঁড়ি ডিঙিয়ে ছুট লাগালো লোনের দিকে। সবুজ ঘাসে ঘেরা লোনের এক পাশে দাঁড়িয়ে থেকে হাত উঠায় যুবক। ইশারায় থামাতে বললেন বাসকে। এহেন ইশারা পেয়ে খানিকক্ষণ বাদেই থামলো সবকটা বাস। সারিবদ্ধ হয়ে দাঁড়ালো ড্রাইভওয়ের প্রশস্ত রাস্তায়। এডউইনকে হতবাক চোখে তাকিয়ে রইল বাসগুলোর দিকে। রয়ে খুলে যাচ্ছে প্রতিটি বাসের দরজা। একে একে বাসের সিঁড়িতে নেমে আসছে কালো বুট পরিহিত কয়েক জোড়া পা। প্রত্যেকের গায়ে কালো রং ওভারকোট, মাথায় টানা হুডি। মুখ লুকানো আছে কালো হুডির আড়ালে। চোখের একাংশ চক্ষুগোচর হচ্ছে কোনো রকম। সকালে দুহাতে ঢেকে আছে কালো রঙা গ্লাভসে। অ্যাডউইন কেমন স্থির হয়ে গেল তাদের দেখে। মানুষগুলো সে কি ডিসিপ্লিন, হাঁটছে তাও সারিবদ্ধভাবে। মাথাটা কেমন নুয়ে রাখা প্রত্যেকের। সাইলেন্ট ওভার্স টিমের ভাইস অ্যাডউইন শুয়ে এগিয়ে এলো অ্যাডউইনের দিকে। পাদুকা আরামে দাঁড় করিয়ে রেখে হাত দুটো কোমরের পেছনে গুজিয়ে দাঁড়ালেন তিনি। ভীষণ ভারী অথচ শান্ত কণ্ঠে আওড়ালেন, হোয়াটস দ্য মিশন অ্যাবাউট? এতক্ষণ সাইলেন্ট ওভার্স মেম্বারের দিকে এক ধ্যানে তাকিয়েছিল অ্যাডউইন। বেচারার অবাধ ধ্যান ভাঙল অ্যাডমিনের ভারী কণ্ঠে। হুটহাট ডাকে সে কেমন হড়বড়িয়ে উঠল দেখো। রয়ে ঘাড় বাঁকিয়ে গলা উঠিয়ে ডাকলো, মাইকেল! এক মুহূর্ত কাটল বোধহয়। পরক্ষণে কৃষ্ণাঙ্গ বলিষ্ঠ দেখি এক মধ্যবয়স্ক গটগটিয়ে বেরিয়ে এলেন প্যালেস থেকে। বাহাতে একখানা কাগজ মোড়ানো তার। চোখ দুটো নির্লিপ্ত, ভাবে স্পষ্ট। লম্বা লম্বা কয়েক কদমে এসে চলে এলো অ্যাডউইনের নিকট। বিনস্র শ্রদ্ধায় হাতের মুড়িয়ে রাখা কাগজটা অ্যাডউইনের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, যান অ্যাডউইন। গম্ভীর মুখে কাগজটা হাতে নিল অ্যাডউইন। কোনোরূপ কালবিলম্ব না করে ব্যস্ত হাতে কাগজটা খুলতেই চোখ পড়ল আর্টিস্টের রং তুলিতে আঁকা মাহির একখানা রঙিন ছবি। মেয়েটা কি সুন্দর হাসছে! তার ফর্সাটে মুখখানা যেন সকালের নরম আলোয় এক টুকরো দীপ্তি ছড়াচ্ছে। নাক গালের লালচে ভাবটা কি সুন্দর ফুটিয়েছে আর্টিস্ট।
এহেন প্রাণবন্ত ছবিটার দিকে এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল এডউইন। মুখভঙ্গি বড্ড এলোমেলো তার। কণ্ঠনালী বেয়ে অ্যাডামস অ্যাপেলটা ক্ষণে ক্ষণে নামছে কেমন। এদিকে সম্মুখে দাঁড়িয়ে থাকা সাইলেন্ট ওভারসিল মেম্বার বুঝি তিতি বিরক্ত হচ্ছেন এডউইনের এহেন হুটহাট খামের মাঝে ডুবে যাওয়ায়। সে তৎক্ষণাৎ গম্ভীর মুখে গলা খাকারি দিয়ে উঠলেন। এরূপ শব্দে হকচকায় এডউইন। ঘোর কাটতেই বেচারা কেমন হড়বড়িয়ে হাতের ছবিখানা এগিয়ে দিল সম্মুখে যুবকের দিকে। হুডি পরিহিত যুবক রুবে শুয়ে হাতে নিলেন কাগজটা। তাতে এক সুন্দরী রমণীর হাসিমাখা ছবি দেখে কেমন ফ্রু গোটালেন তিনি। ঠোঁট দুটো হালকা নাড়িয়ে শান্ত কণ্ঠে আওড়ালেন, সিরিয়াসলি একটি সাধারণ মেয়েকে খুঁজতে যাব আমরা? দ্য সাইলেন্ট ওভার্স টিম মেম্বাররা? এডউইন চাপা হাসল কেমন। মাথাটা ক্রমাগত নাড়িয়ে গমগমে গলায় প্রত্যুত্তর করলেন, শি ইজ মাস্টার্স। তৎক্ষণাৎ স্থবির হলেন এডউইন। শির দ্বারা সোজা হয়ে গেল পরক্ষণেই। মনস্ট্রির আদেশ যেহেতু খুঁজতে তো হবেই। এক্সকিউজ মি মিস, আমায় এক গ্লাস পানি দেবেন কি? বৃদ্ধ স্কেচ আর্টিস্টের কণ্ঠ শুনে কানে পৌঁছাতেই জানালার কাছে থেকে সরে আসে মিলা। মুখটা কেমন অন্ধকারে নিমজ্জিত তরুণীর। গাল দুটো ফুলে গেছে ব্যথায়। ঠোঁটের এক কোণে লেগে আছে শুকিয়ে যাওয়া রক্ত। এডউইন যেভাবে চড়িয়েছে মেয়েটাকে, সে যে এখনও ঠিকমতো নিজ পায়ে দাঁড়িয়ে আছে তাও অনেক। মিলা উদাস মুখে এগিয়ে এসে ডিভানের দিকে হাত বাড়িয়ে সম্মুখে ইচকচ টেবিলের ওপর থেকে গ্লাস ভর্তি করে পানি ঢেলে এগিয়ে দেয় আর্টিস্টের দিকে। বিছানার এক কোণে বসে থাকা বৃদ্ধ পেইন্টারের হাত বাড়ালেন কোনো মতে। হাত দুটো বড্ড কাঁপছে তার। পানির গ্লাসটা কোনো মতে ধরতে পারলেও মুখ অব্দি গ্লাস এগোচ্ছে না কেন যেন। পানি যেটুকু নিয়েছেন তাও বুঝি পড়ে যাচ্ছে কাপা হাতের ফলে। মিলা কপাল কুচকালো তা দেখে। সন্ধিহান গলায় জিজ্ঞাসা করলো, আপনি এভাবে কাঁপছেন কেন? বৃদ্ধ ক্ষণে ক্ষণে ঢোক গিললেন বার কয়েক। গ্লাসটা ফের মুখের সামনে ঠেলে দিতেই তা আচমকা হাত ফসকে পড়ে গেল মেঝেতে। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কাচের গ্লাসটা। বৃদ্ধ বুঝি ভারী ভরকালেন নিজ কর্মে। মুখটা করে নিলেন কাচুমাচু। মিলা অবাধের ন্যায় দেখছে সব। ঘাবড়েতে থাকা বৃদ্ধর পানে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থেকে আওড়ালো, কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? বৃদ্ধ মাথা নাড়ায় দুবারে। এক মুহূর্ত স্থির থেকে আচমকা বাচ্চাদের ন্যায় ঠোঁট ভেঙে কেঁদে ওঠে কেমন। মিলা হকচকায় এরূপ কাণ্ডে তক্ষুনি হড়বড়িয়ে এগিয়ে এসে বসলো বিছানার এক পাশে। চোখ দুটো ছোট ছোট করে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আরে আরে কি হলো আপনার? কাঁদছেন কেন এভাবে? বৃদ্ধ কাঁদছে তো কাঁদছেই, থামবার কোনো নাম নেই। মিলা কেমন হাঁসফাঁস করছে লোকটার এহেন কান্না দেখে। এদিকে বৃদ্ধ কান্নার মাঝে হেঁচকি তুলতে তুলতে শুধালেন, আমাকে এইভাবে জোর করে তুলে আনলো কেন? আর এটাই বা কোন জায়গা? সবার হাতে বন্দুক কেন? ওরা কি আমায় মেরে ফেলবে? এহেন কথা কর্ণগোচরে পৌঁছানো মাত্র মিলার বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। মেয়েটা ঘাড় উঁচিয়ে তাকালেন শূন্যে। আনমনে চাপা সরে বলল, আপনি যেহেতু দ্য শ্যাডো মনস্টার প্যালেসেই আছেন, সেহেতু আপনার বেঁচে থাকা অনিশ্চিত হলেও আপনার মৃত্যুটা নিশ্চিত। হোক সেটা কয়েকদিন আগে কিংবা পরে। সাফেদ রঙা মেঘেদের রাজ্য ভেঙে উড়িয়েছে প্রাইভেট জেট। নরম কার্পেটের ফ্লোরে বিরতিহীন কদমে হাঁটছে মুগ্ধ। শক্ত জোয়ালে একই পথ বারবার প্রদক্ষিণ করে যাচ্ছে বলিষ্ঠ পুরুষ। বাম হাতে তার পকেটে গুজে রাখা, ডান হাতের তর্জনী আর মধ্যমার ফাঁক গুজে আছে জ্বলন্ত মোটা সিগার। কানে এয়ারপড। অস্থির রাগান্বিত যুবক কেমন চিবিয়ে চিবিয়ে বলে যাচ্ছে, প্রতিটা এয়ারপোর্ট লকডাউন দে। আশেপাশের সবগুলো রেল স্টেশনে কড়া নজরদারি রাখ। সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে মস্কো অবধি যত রাস্তা অলিগুলি আছে সবগুলো সিসিটিভি ফুটেজ চেক কর। আর ব্যাক করার আগে ওই জানোয়ারের বাচ্চাকে খুঁজে বের করবি বাস্টার্ড। ডু ইউ গেট দ্যাট? ওপাশের উত্তর শোনা যায়নি তেমন। মুগ্ধ গ্রাহ্য করল না তাতে। হাতের ভারিয়ে রাখা এয়ারপোর্টটা খুলে এনে ছুঁড়ে ফেললো কার্পেটের ফ্লোরে। মাত্রায় অতিরিক্ত রাগে কাঁপছে যুবক। জলটা কেমন ধরধর করে কাঁপছে তার। পায়ের গতি জোরালো করে হাঁটছে এদিক ওদিক।
লম্বা লম্বা টান বসাচ্ছে সিগারেটের শেষ ভাগে, তাতেও বুঝি রাগ কমছে না তার, উল্টো বাড়ছে তরতর করে। যুবক কেমন শক্ত হাতে খামচে ধরে নিজের লম্বা চুলগুলো ঠোঁটের ওপর দাঁত বসিয়ে মনে মনে বলল, কেমন শক্ত হাতে খামচে ধরে নিজের লম্বা চুলগুলো ঠোঁটের উপর দাঁত বসিয়ে মনে মনে বলল, কোথায় লুকাবি তুই চাশমিশ, কোথায়? তুই পাতালে লুকালেও সেখান থেকে ট্রেনে হিসড়ে বের করে আনার ক্ষমতা রাখি আমি। সেথায় এটা তো জাস্ট রাশিয়া। অনেস্টলি স্পিকিং, দিস টাইম অন দিস টাইম আল কিল ইউ চাশমিশ, আল ফাকিং কিল ইউ। মনে মনে মেয়েটাকে ইচ্ছা মতো গালমন্দ করেও রাগ কমছে না যুবকের। সে এবার ঘটায় আর এক কাণ্ড। তক্ষুনি শক্ত হাতে পাঁচ বসালো দেয়ালের ছিটে, লেদারের সিটে। একটা দুটো পরপর অসংখ্য যুবকের মুষ্টিমধ্য হাতে থেতলে যাবার জোগাড় যেন, অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে কেমন অনবরত পাঁচ মারতে মারতে হুঙ্কার ছুড়ে শুধালো, জানোয়ারের বাচ্চা, কোথায় দিক দিয়ে, কোন দিক দিয়ে কমতিতে রেখেছিলাম তোকে? কোন জিনিসের অভাব দিয়েছিলাম? বান্দির মেয়ে, সে আমার কাছ থেকে এভাবে পালাতে হলো তোর? মাত্র মাত্র 6টা মাসই তো নিজের কাছে রাখতাম তোকে, এরপর না হয় যেখানে ইচ্ছা সেখানে গিয়ে মূর্তি বেয়াদবের বাচ্চা। এসব তোকে হাতের কাছে পেয়ে নেই, এবার তোকে হাতের কাছে পেয়ে নেই, আই সোয়ার তোকে সাত জীবনের মতো পঙ্গু বানিয়ে রাখবো। রাশিয়ার রাশিয়ার মেঘমেদুর আকাশে উড়ছে একের পর এক অগণিত হেলিকপ্টার। আশেপাশে জনসাধারণ কেমন অবাক চোখে চেয়ে আছে আকাশের দিকে। কি থেকে কি হয়ে যাচ্ছে কে জানে। সারা শহর জুড়ে টহল দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আগামী 24 ঘন্টা যেন কেউ নিজ বাড়ি থেকে না বের হয়। প্রতিটা শহরবিন্দু, শহরের সবগুলো ব্যস্ত এবং দুর্গম রাস্তায় ইতিমধ্যে বসেছে চেক পয়েন্ট। সেন্ট পিটারবার্গ থেকে শুরু করে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী মস্কো অবধি প্রতিটা রাস্তায় নেমেছে রোলস রয়েলস কালো রঙা এসইউভি। সবগুলো চেকপয়েন্টে দাঁড়িয়ে আছে সাইলেন্ট ওভার্স, টিম মেম্বার্স এবং রেস্কিউ ট্রাকস। ব্যস্ত রাস্তা দিয়ে ছুটছে বাস ভর্তি সশস্ত্র গার্ডস। কেউ কেউ ছুটছে বাইক নিয়ে। মস্কোর সাদোফোত পাইকারি মার্কেট, বিশাল আকৃতির মালবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে আছে রাস্তার ওপাশে। চেকপয়েন্টে সাইলেন্ট ওভার্স মেম্বার্স ভীষণ বিচক্ষণতার সাথে প্রতিটা গাড়ি চেক করে যাচ্ছে। 09845 নাম্বার ট্রাকটি দাঁড়িয়ে আছে রাস্তা থেকে বেশ খানিকটা দূরে। এদিকটা জনমানবহীন। পাশে দাঁড়িয়ে বয়ে যাচ্ছে থিমস নদী। নদীর ওপারে মার্কেট। ড্রাইভার মহাশয় ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে আছে সম্মুখে। ট্রাকের ভিতরে এখনও বসে আছে অপরিচিত মেয়েটা। তাকে এবার বের করে দেওয়া উচিত, তাই সে ভাবনা সে কাজ। ড্রাইভার আলগোছে ড্যাশবোর্ডের পাশে থাকা লাল রঙা বাটনটায় আঙুল ছোঁয়ালেন। পর মুহূর্তে ট্রাকের পেছনের দরজাটা খুলে গেল খট করে। ভয়ার্ত শব্দদর্শী ঢোক গিল সামান্য। দরজা খুলে যাওয়ায় আশেপাশে ফাঁক ফোকর দিয়ে আলো ঢুকছে বেশ। মাহি বুঝলো সকাল হয়েছে। এতক্ষণে মন থেকে ভয় ডর কেটে গিয়েছে অনেকটাই। মেয়েটা কেমন নিঃসন্দেহে পা দুটো এবং হাতে ভর দিয়ে এগিয়ে এসে দরজার নিকট, অতঃপর দু হাতে দরজার গায়ে হালকা ধাক্কা দিতেই তা খুলে গেল পুরোপুরি। মাহি তখন এক লাফে নেমে আসে ট্রাক থেকে। এদিক ওদিক খানিক দৃষ্টি বুলিয়ে আনমনে ভয়ার্ত ঢোক গিল সপ্তদর্শী। চোখ মুখে স্পষ্ট আতঙ্ক, পা দুটো কাঁপছে ঠান্ডায়। ভয়ার্ত মেয়েটা ট্রাকের পেছনে থেকে খানিক উকি দিয়ে সামনে তাকাতেই দেখে এক দল সশস্ত্র বাহিনী সবগুলো গাড়ি চেকিং করে যাচ্ছে। ভীত মাহির ছোট্ট মস্তিষ্ক নড়ে উঠল বুঝি। কোনো রূপ রিস্ক না নেবার উদ্দেশ্যে গায়ের ওপর জড়িয়ে রাখা পাতলা শালটা তক্ষুনি মাথার উপর দিয়ে পেঁচিয়ে নেয় মাহি। মুখ ঢেকে নেয় শালের একাংশ। হাতের মুঠোয় এখনও রাশিয়ান মুদ্রা, সেলফোন। মাহি ভয়ে জড়সড় পায়ে এগিয়ে উল্টো পথের বাম দিকে নদী আর ডান দিকে নিচু দোকানপাট। সাঁতার জানেন মাহি, বাধ্য হয়ে এগোতে হবে ডান দিকে। তবে অদূরে দাঁড়িয়ে থাকা বাহিনী চোখ ফাঁকি দিয়ে যাবে কি করে সে? মাহি পড়ল বড্ড দোটানায়। এত কষ্ট করে পালিয়ে এসেও কিনা ধরা পড়বে লোকগুলোর হাতে। নিজ ভাবনায় নিমগ্ন মাহি ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে পথের এক কোণে। এরই মধ্যে ভাগ্য বুঝি খানিকটা সুযোগ দিল তাকে। পেছন থেকে একে একে ছুটে এলো বড় বড় ট্রাক।
রাস্তায় জ্যাম পড়ে দরুন তারা ঠায় দাঁড়িয়ে পড়ল মাঝপথে। এই সুযোগে মাহি দিল ভোঁদড়। মাথায় শাল দিয়ে ঘোমটা পেঁচিয়ে রেখেই মেয়েটা কেমন বিরতিহীন কদমে দৌড়াচ্ছে দেখো। তার বুঝি মিনিট 5 লাগলো এপার থেকে ওপার আসতে। পরক্ষণেই সপ্তদশী আড়াল হলো মার্কেটের ভিড়ের মধ্যে। মুখখানা লুকিয়ে এগোচ্ছে সে। ক্ষুধায় পেট ডাকছে কেমন, শরীরটাও বড্ড দুর্বল লাগছে এ মুহূর্তে। মাহি পা থামালো মাঝপথে। পেটটা ভীষণ ডাকছে তার। এ মুহূর্তে একটুখানি খাবার না খেলেই নয়। সপ্তদশী ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক মুদির দোকান খুঁজল। পরক্ষণেই তার চোখ আটকালো খানিকটা দূরে, সেথায় এক সারিতে বেশ কিছু মুদির দোকান দেখা যাচ্ছে। মাহি আর সময় নষ্ট না করে তক্ষুনি দ্রুত পা বাড়ায় সেদিকে। মুদির দোকানের বড্ড ভিড়। পা রেখে দাঁড়িয়ে থাকায় জোগাড় নেই তেমন। অসহায় মাহি কেমন অসহায় চোখে তাকিয়ে আছে সে সম্মুখে। বিক্রেতা বড় ব্যস্ত মানুষ, একে একে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন সামগ্রী। এরই মধ্যে তার দৃষ্টি স্থির হলো মাহির পানে। তিনি কেমন গমগমে গলায় মাহিকে জিজ্ঞাসা করল, কি লাগবে? অবোধ মাহি তাকিয়ে রইল হতবুদ্ধির ন্যায়। রাশিয়ান ভাষার কথা বলছেন দোকানি, তা থোড়াই বোধগম্য হচ্ছে শব্দদর্শী। মেয়েটা কেমন অবাধে সুরে আওড়ালো, আই ডোন্ট নো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান স্পিক অ্যান ইংলিশ। 2-4 ক্লাস অবধি কোনো মতে টেনে টেনে পড়েছে দোকানি। ইংরেজি জানলে থোড়াই দোকানিগিরি করত। মহাশয় কেমন নাক মুখ কুচকালেন তরুণীর মুখে ইংরেজি শুনে। ভুলেও পাত্তা নেওয়া দেওয়ার ভঙ্গিতে ব্যস্ত হলেন অন্য দোকান ক্রেতাদের নিয়ে। মাহি ফের অসহায় মুখে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তাকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো এক কৃষ্ণাঙ্গ যুবক। মাহিকে পথিমধ্যে এরূপ অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি থামলেন তিনি। আগ বাড়িয়ে খানিক গলা উঁচিয়ে দিয়ে বললেন, হে মিস, ডু ইউ নিড সামথিং? মাহি ঘুরে তাকায় তার পানে। উপর নিচ মাথা নাড়ায় বলে ওঠে, ইয়া, আই এম হাংরি অ্যান্ড আই নিড সাম ফুড, বাট আই কান্ট সে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সো। কথা বলার মাঝপথে যুবকটি হাত উঁচিয়ে থামায় মাহিকে। ঠোঁট দুটিতে বিশাল হাসি এঁকে বলে ওঠে, ওকে, আই ক্যান হেল্প ইউ, গিভ মি আ মানি। বোকা মাহি শালের ভেতর থেকে হাত বের করে আনে। হাতের মুঠোয় সামান্য ফাঁক করে যেই না টাকা বের করতে যাবে, অমনি যুবক এক খামচিতে মাহির হাত থেকে টাকা এবং ফোন নিয়ে দিল ভোঁদড়। এরূপ কাণ্ডে হতবক মাহি। চোর পালিয়ে যাচ্ছে অথচ চিৎকার দেবার নাম নেই সপ্তদর্শীর। মস্তিষ্ক তার সজাগ হলো বেশ কিছুক্ষণ পর। এরপরই মেয়েটা কেমন চেঁচিয়ে উঠল নিজ ভাষায়। কোনো দিকে না তাকিয়ে দুর্বল শরীরটা ছুটল সম্মুখে। তবে এবারের ভাগ্য তার সহায় হলো না। প্রতিমধ্যে তার গায়ের সঙ্গে ধাক্কা লেগে গেল এক মিষ্টি বিক্রেতার। বেচারা বিক্রেতা হুট করে ধাক্কায় তাল সামলাতে না পেরে তখনই ছিটকে পড়লেন সম্মুখে। হাতে থেকে ধরে থাকা সবগুলো মিষ্টি পড়ে গেল মাটিতে। এন কাণ্ডে ততস্থ মাহি ভয়ে গুটিয়ে নিল নিজেকে। অপরাধীর ন্যায় আমতা আমতা করে আওড়ালো, আই এম সরি, আসলে। বাকিটা শোনার ধৈর্য হলো না বিক্রেতার। তিনি তৎক্ষণাৎ দুহাতে ভর দিয়ে পড়া থেকে উঠে দাঁড়ালেন। রাগ ক্ষোভ শক্ত হাতে চপটাঘাত বসালেন মাহির নরম ফর্সা গালে। ঘটনার আকস্মিকতায় গাল বাঁকিয়ে নেয় মাহি, কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে। এদিক বিক্রেতা প্রবল রাগ ছাড়লেন মেয়েটার ওপর। তার অত কষ্টের মিষ্টি সবগুলো নষ্ট করে ফেলল মেয়েটা। ক্রেতার ফের মেয়েটার দিকে তেড়ে আসতে গেলেই স্থানীয়রা আটকালেন ওকে। তবে ক্রেতার হম্বিতম্বি তখনও কমেনি। তিনি কেমন গো ধরে নিজ ভাষায় বলছেন, ওকে ধরো, হয় ও আমার ক্ষতিপূরণ দিবে, নয়তো আমি ওকে পুলিশে দেব। এরূপ অবস্থায় স্থানীয়রা ক্রেতার পক্ষ নিল। একজন এগিয়ে এসে মাহিকে জিজ্ঞাসা করল, হে ইউ, গিভ হিজ কম্পেনশন। মাহি অসহায় গালে হাত ঠেকিয়ে হেঁচকি তুলে কাঁদছে কেমন। আধো আধো স্বরে কোনো মতে বলছে, আই ডোন্ট হ্যাভ এনি মানি। প্রাইভেট জেট থেমেছে রানওয়েতে। এয়ার স্টেয়ার্স দিয়ে দাম্ভিক কদমে নামছে মুগ্ধ। গায়ে জড়ানো দামি স্ট্রেঞ্জ কোট প্যান্ট, বুট জুতোর ধূপধাপ শব্দে নামছেন তিনি। চোয়ালটা বজ্র শক্ত।
অদূরেই ভয়ে জড়সড় ভাব নিয়ে দাঁড়িয়ে আছে এডউইন। বরাবরের মতোই নত মস্তিষ্ক। মুগ্ধ শক্ত মুখে এগিয়ে এসে দাঁড়ালো এডউইনের মুখপানে। অতঃপর কোনোরূপ আগাম সংকেত ছাড়াই এর গাল বরাবর সজোরে থাপ্পড় বসালো। এডউইন মুহূর্তেই বেঁকে গেল যেন। মাথাটা ঝনঝন করছে বেচারার। মুগ্ধ থামল না এটুকুতে। তখনই শক্ত হাতে পাঁচ বসালো এডউইনের পেটে। এহেন আক্রমণে নুয়ে এলো এডউইনের পিঠ। বেচারা ঠোঁটের ফাঁক গুলিয়ে অস্পষ্ট ব্যথাতুর শব্দ আওড়ে পেট চেপে ধরেছে কেমন। এদিকে মুগ্ধ ফের চর বসিয়েছে এডউইনের আরেক গালে। মাত্রা অতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব। পা দুটো দিয়ে আচমকা লাথি বসালো এডউইনের পায়ের হাঁটুতে। এবার বুঝি ব্যথাটা মারাত্মক অনুভূতি হলো এডউইনের। বেচারা তক্ষুনি উল্টে পড়লো রানওয়ের জমিনে। গলা ছেড়ে কাশতে কাশতে মুখ দিয়ে ছিটে ফোটায় বেরোলো লহু। মুগ্ধ তখনও খ্যাপাটা শাড়ির ন্যায় দাঁত কিরমির করতে করতে এগিয়ে এসে এডউইনের বুকের ওপর পা চেপে ধরল। ব্যথায় জ্ঞান হারাবে এডউইন। মনস্টারের পা ধরে আর্তনাদ করে বলে উঠল, ভুল হয়ে গেল মনস্টার, আমি। বাকিটা বলার আগে তার বুকের ওপর সজোরে লাথি বসায় মুগ্ধ। মুহূর্তে কলিজা কেঁপে ওঠে এডউইনের। ব্যথায় বেচারা দম আটকে নিয়েছে বোধ হয়। তবুও মনস্তারের পা ঠেলে দেওয়া দুঃসাহস হয়নি তার। কেননা মনস্তার তো এমনই নির্দয় পাষণ্ড। তার কাছে থোড়াই আপন আর আছে পর। যখন রাগ উঠবে তখন সবাইকে মেরে ফেলতে এক সেকেন্ডও ভাবাভাবিতে ব্যয় করার মতো সময় নেই তার কাছে। মুগ্ধ নামক নির্দয় মানব এবার এডউইনের মুখপানে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে তাতে দাঁত চেপে শোধায়, তুই থাকতে ওই বান্দির মেয়ে পালারও কীভাবে? কোথায় ছিলি তুই? নাকি এসবে তোরও হাত আছে? থামল মুগ্ধ। ঠোঁটের কোণে ফুটল ক্রূর হাসির রেশ। পায়ের জোর বাড়িয়ে এডউইনের বুকের ওপাশে পাটা এবার পিষিয়ে পিষিয়ে বলতে লাগলো, আগে ওকে পেয়ে নেই, তারপর তোকে গরম তেলে ফ্রাই করব, মনে রাখিস, বি রেডি। বলেই পা সরায় মুগ্ধ। গায়ের কোটটা খানিক ঝাঁকিয়ে নিয়ে হাতা গোটাতে গোটাতে এডউইনকে জিজ্ঞাসা করলো, হেলিকপ্টার কতটা উঠছে? ব্যথায় কুপোকাতে এডউইন। চোখ কুচকে পড়ে আছে জমিনে। তবুও মনস্টারের কথায় প্রত্যুত্তর যে দিতেই হবে, সে কোনো আদো আদো স্বরে বলল, 500টা মনস্টার। বাস যাচ্ছে 1200টা। 80টা ট্রাক ভর্তি কমব্যাট। সেন্ট পিটারওয়ার্স থেকে শুরু করে মস্কো অবধি বসেছে চেকপয়েন্ট। গম্ভীর মুখ সবটা শুনল মুগ্ধ। পরক্ষণেই জোয়াল শক্ত করে লাথি বসালো এডউইনের গায়ে। দাঁত খিচে আওড়ালো, ছোট লোকের বাচ্চা, টাকার অভাব পড়েছে আমার, সব কিছু ডাবল কর। যেভাবেই হোক আগামী 2 ঘন্টার মধ্যে ওই বান্দির মেয়েকে আমার সামনে এনে হাজির করবি, আদারওয়াইজ সব কটা আমার হাতে মরবি। এক মুহূর্ত থামল মুগ্ধ। শক্ত হাতে ঘাড় ডলতে ডলতে গলা উঁচিয়ে হুঙ্কার দিয়ে বলল, আমার বাইক রেডি কর, দেখি কোথায় লুকিয়ে বসে আছে ওই তের ব্যাটারি। চলবে। আগামী পর্বতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।